নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন, বিশেষ করে তোমরা জানো যে এডুকেশন অনলাইন মানেই বই খাতা খুলে টিভির সামনে বসে পড়া। আজকে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব তা হলো ভূগোল, এবং একাদশ শ্রেণীর আমরা ভূগোল নিয়ে পড়াশোনা করব। এবং ভূমিরূপ একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং ভূমিরূপ পরীক্ষাতে বারে বারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যিনি আমাদের পড়াবেন, আজকে আমি অবশ্যই পড়বো, শিখব, ভূমিরূপ যে পড়ে এসেছি আরও একবার রিভাইজ দেব। যিনি পড়াবেন তাঁর সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সুচন্দা পাল, বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন থেকে রয়েছেন সুচন্দা পাল। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। অবশ্যই আমরা পড়াশোনা করব, কিন্তু ভূমিরূপ যে কতটা গুরুত্বপূর্ণ এবং ভূমিরূপ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু আলোচনা করব। কিন্তু তোমাদের যা জিজ্ঞাস্য প্রশ্ন, যেখানে অসুবিধা হচ্ছে, সরাসরি ফোন করতে পারো। প্রথমেই বলে রাখি, ফোন করতে পারো। এবং ধরো কোনো একটা বিষয়, কোনো একটা জায়গা তোমরা মিস করে যাচ্ছ, তখন তোমরা আমাদের যে সামাজিক মাধ্যম রয়েছে ইউটিউব এবং ফেসবুক, সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারো। এবং ম্যামকে প্রথমেই জিজ্ঞাসা করব, পড়াশোনা অবশ্যই তো আমরা করব, কিন্তু তার আগে যারা টিভির ওপারে বসে রয়েছে খাতা পেন নিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি এই চ্যাপ্টারটার আগেও একটা অংশ পড়িয়ে গেছি। এটা ভূমিরূপ কিভাবে সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের ভূমিরূপ, পাহাড় পর্বত মালভূমি কিভাবে, সেই প্রক্রিয়াটা আমরা এই একাদশ শ্রেণীতে আমাদের দ্বিতীয় অধ্যায়ে পড়ছি। এবং এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা একাদশ শ্রেণীর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কেন এই চ্যাপ্টারের ওপরে কিন্তু আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসও নির্ভর করে। সুতরাং এই ভূমিরূপ প্রক্রিয়া যে আছে, সেটা আগে আমি একটা পড়িয়ে গেছি ভাঁজ, আজকে আমি পড়াবো চ্যুতি বা ফল্টিং, তারই একটা অংশ পড়াবো। একবারই আমরা প্রথম প্রশ্নে যাই। শিলাস্তরে চ্যুতি কিভাবে সৃষ্টি হয়, সেটা এখন প্রথম প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এইবারে শিলাস্তরে চ্যুতি কিভাবে সৃষ্টি হয়, প্রধানত আমি যখন ভূমিরূপ প্রক্রিয়াটা শুরু করেছিলাম গত দিনকে, তখন প্রথমেই বলেছিলাম যে শিলাস্তরে দু ধরনের আলোড়ন আছে, ধীর আলোড়ন। একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, আর একটা হচ্ছে গিরিজনী আলোড়ন। এবং এই গিরিজনী আলোড়নের ফলে যে ভাঁজ পর্বতগুলির, পৃথিবী বিখ্যাত ভাঁজ পর্বত বা ফোল্ড মাউন্টেনগুলি, যেমন হিমালয়, আল্পস, রকি, অ্যান্ডিজ, এই যে পর্বতমালাগুলির সৃষ্টি হয়েছে প্রধানত ভাঁজ পড়ে শিলাস্তরে। তাহলে সেই অংশটা আমি গত দিনকে পড়িয়েছি। আজকে যেটা পড়াচ্ছি, আগের দিনেরটা ছিল আমাদের গিরিজনী আলোড়নে, আর আজকে আমি পড়াবো মহীভাবক আলোড়নের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, যার ফলে মহীভাবক আলোড়নের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হচ্ছে, আজকে আমার প্রধান আলোচ্য বিষয় সেটাই। এবং ওই ভূমিরূপ প্রক্রিয়ার দ্বিতীয় ভাঁজের পরে যেটা হলো চ্যুতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো চ্যুতি। তাহলে পৃথিবীতে যে চ্যুতি বা ফল্টিং যেটা হচ্ছে, প্রধানত বিভিন্ন ধরনের সংনমন মানে কুঁচকে যাওয়া, সংনমনের সাথে সাথেই প্রসারণ বা বিভিন্ন পীড়ন বা ফাটলের মাধ্যমে একটি শিলাস্তর অপর একটি শিলাস্তর থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। ভূগোলবিদ আর্থার হোমস বলেছেন যে চ্যুতি এমন ধরনের একটি বিভঙ্গ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে একটি শিলাস্তর আরেকটি শিলাস্তর থেকে স্থানচ্যুত হচ্ছে। এবং এই ক্ষেত্রে এবার আমি বলতে পারি যে চ্যুতির জন্য প্রধানত দুটো শর্তের দরকার হয়। একটা হলো শিলাস্তরে ফাটল থাকতে হবে, এবং শিলাস্তরকে কী হবে, বিচ্যুত হতে হবে, স্থানচ্যুত হতে হবে। এই দুটো শর্ত যদি আমি পালন করি, তাহলে কিন্তু শিলাস্তরে আমাদের চ্যুতি বা ফল্টিংয়ের সৃষ্টি হবে। এবং এই প্রথমেই আমি যে কথাটা বলছিলাম যে গিরিজনী আলোড়ন এবং মহীভাবক আলোড়ন, এটা আগের দিনে আমি বলেছি গিরিজনী আলোড়ন পৃথিবীর ভূত্বকের স্পর্শক বরাবর হয়, আমি একেও বুঝিয়েছিলাম। এবং সেই স্পর্শক বরাবর যেটা হচ্ছে, দুপাশ থেকে পার্শ্বচাপের ফলে সেখানে কি হচ্ছে, ভাঁজ বা কুঞ্চনের সৃষ্টি হচ্ছে, যার ফলে পৃথিবী বিখ্যাত সব ফোল্ড মাউন্টেনগুলির সৃষ্টি হচ্ছে। যখন এই ভাঁজ বা কুচকানো হচ্ছে একটি শিলাস্তরে, ঠিক তার দুপাশে কিন্তু ভূত্বক বা শিলাস্তরে আমাদের কি হচ্ছে, টানের সৃষ্টি হচ্ছে, টান বা প্রসারণের সৃষ্টি হচ্ছে। এর ফলে ভূত্বকে কি হচ্ছে, বিভিন্ন ফাটল
ফাটল বা দারণ দেখা যাচ্ছে। এই যে দারণ কথাটা বলছি, এটা কিন্তু ভূগোলের একটা ওয়ার্ড বা শব্দ, দারণ। ফাটল দেখা যাচ্ছে। এবারে ওই ফাটল বরাবর যদি ওই পীড়ন একটা সহ্য সীমার বাইরে চলে গেল, এই যে অসম্ভব ধরনের টান হচ্ছে এবং সহ্য সীমার বাইরে চলে গেল, তখনই কিন্তু শিলাস্তরে বা ভূত্বকে ওই ফাটল বরাবর দুদিকে শিলাস্তরে কী হবে, স্থানচ্যুত বা স্খলন ঘটবে। এই যে স্খলন ঘটার ফলে দুটো শিলাস্তর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে সে একটা শিলাস্তর ছিল, ফাটল বা দারণ হলো, হওয়ার ফলে যখন সেই ফাটল বা দারণের যে টান বা পীড়ন সেইটা যখন সহ্য সীমার বাইরে চলে গেল, তখন ওই একটা শিলাস্তর দুটো খণ্ডে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া, একটি শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে বিচ্যুত হচ্ছে, এই প্রক্রিয়াটাকেই কিন্তু চ্যুতি বলা হয়। তার মানে ফাটল বা দারণ হওয়া মানেই কিন্তু চ্যুতি নয়। যখন দুটো শিলাস্তর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সেই প্রক্রিয়াকে আমরা চ্যুতি বা ফল্টিং বলছি। হলো, তাহলে এই চ্যুতি বা ফল্টিং এইভাবে আমাদের সৃষ্টি হচ্ছে। যখন ওই ফাটল বা দারণ, এই যে কথাটা বললাম, তখন কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ বরাবর আমাদের কোন আলোড়ন সৃষ্টি হয়? মহীভাবক আলোড়ন। তাহলে ওই ব্যাসার্ধ বরাবর মহীভাবক আলোড়ন ওই ফাটল বা দারণে কার্যকরী হচ্ছে এবং দুটো শিলাস্তরকে বিচ্যুত করে দিচ্ছে। তাহলে আমাদের গিরিজনী আলোড়নের ফলে যেরকম ভাঁজের সৃষ্টি হচ্ছে, তেমনি চ্যুতি বা ফল্টিংয়ের ফলে কিন্তু আমাদের কি সৃষ্টি হচ্ছে? স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, বিভিন্ন মালভূমি। এক সময় পৃথিবীর সৃষ্টির সময় বিভিন্ন মহাদেশগুলির সৃষ্টি হয়েছে, বা পরবর্তীকালে গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, ভৃগুতট এইগুলি সৃষ্টি হচ্ছে। এই চ্যুতি বা ফল্টিংয়ের ফলে কিন্তু আমাদের অনেক সময় ভূমিরূপের আয়তন বেড়ে যায়, বা অনেক সময় আয়তন কমে যায়, আয়তন বেড়ে যায় বা আয়তন কমে যায়। তাহলে আমার প্রথম প্রশ্ন, শিলাস্তরে চ্যুতি কীভাবে সৃষ্টি হলো বা চ্যুতি কী করে সংগঠিত হচ্ছে সেই নিয়ে আলোচনাটা হলো। এইবারে আমি বলছি যে এত বড় বিশাল পৃথিবী, তার চারপাশে কোথায় চ্যুতি হয়েছে, কি হয়েছে, তোমরা কি করে বুঝবে? তার তো কিছু চিহ্ন থাকতে হবে, যে এটা দেখলে বুঝতে পারবো যে না বাবা এখানে চ্যুতি হয়েছে বা ফল্টিং হয়েছে। ভবিষ্যতে যখন তোমরা ভূগোল নিয়ে হায়ার স্টাডি পড়বে, কেননা ভূগোলের একটা অন্যতম অংশ হলো আমাদের ভ্রমণ। ভ্রমণের সময় আমরা চারপাশের ভূমিরূপকে দেখতে থাকি এবং আমাদের জ্ঞানের পরিধিটাকে বাড়াতে থাকি। তাহলে এই চিহ্নিতকরণগুলি কি জিনিস? কেননা আমরা তো ভঙ্গিল পর্বত চোখে দেখতে পাচ্ছি, ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ হচ্ছে, কিন্তু চ্যুতি যেটা হচ্ছে বা ফল্টিং হচ্ছে শিলাস্তরে, সেটা আইডেন্টিফিকেশান কিন্তু বেশ কঠিন। তাহলে প্রথমে বলি যে প্রথম আইডেন্টিফিকেশান আমি বলতে চাই যে হঠাৎ করে দেখলাম ওখানে এক শিলাস্তর রয়েছে, সেই শিলাস্তরটা পরীক্ষা করতে গিয়ে দেখলাম আচ্ছা ওখানে রয়েছে প্রাচীন শিলাস্তর, নিচে ওপরে দেখছি নবীন শিলাস্তর। কেন? এটা কোথা থেকে এলো হঠাৎ করে? কেন ওইখানে তো নবীন শিলাস্তর আসার কথা নয়। তাহলে এটা ফার্স্ট পয়েন্ট, যে ওখানে তার মানে এক সময় ফল্টিং হয়েছে বা চ্যুতি হয়েছে। অথবা শিলাস্তরের গায়ে বিভিন্ন একা বাঁকা ঢেউ খেলানো, বা এক জায়গায় ঢালটা বেশি আরেক জায়গায় ঢাল কম, এটাও একটা চিহ্নিতকরণ। অথবা আমি দেখতে পারি হঠাৎ করে একটা শিলাস্তর, যা নদী যাচ্ছে, হঠাৎ করে নদীতে জলপ্রপাত দেখা যাচ্ছে, বা একটা খাড়া ঢাল হঠাৎ করে দেখা গেল, তখন আমাদের কি মনে হলো? তার মানে এখানে বোধহয় ফল্টিং হয়েছে। বা নদী মঞ্চ, অর্থাৎ নদীটা যেন মনে হচ্ছে ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে, হলো। বা স্তূপ পর্বত, কিছুক্ষণ আগে যেটা বললাম, গ্রস্ত উপত্যকা। এবার আমি যেটা বলছি সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 নম্বরের জন্যও আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি ধরে নিলাম আমার এই হাত দুটো একটা শিলাস্তূপ। এইবারে মহীভাবক আলোড়ন হয়েছে, ফাটল বা দারণের সৃষ্টি হয়েছে। আমার দুটো হাতের মাঝখানের ফাঁকটা ধরে নাও, দারণ বা ফাটলের সৃষ্টি হয়েছে। এবার নিচ থেকে মহীভাবক আলোড়ন আমার কাজ করছে, ধাক্কা দিচ্ছে ব্যাসার্ধ বরাবর। এইবারে বলছে এই দুটো হাত দুটো শিলাস্তূপে ভাগ হয়ে যাচ্ছে। যখন সেই মহীভাবক আলোড়নের চাপটা আসছে ফাটল বা দারণ বরাবর, সাংঘাতিক তার শক্তি, তখন সেই ফাটল বরাবর একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে ধীরে ধীরে বিচ্যুত হচ্ছে। এরকম করে প্রচণ্ড ঘর্ষণের মাধ্যম দিয়ে নিচের দিকে নেমে আসে, অথবা ওপরের দিকে
উঠে যায়, অথবা উপরের দিকে উঠে যাচ্ছে, অথবা শিলাস্তর অনুভূমিকভাবে সামনে পিছনে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো ফাটল বরাবর এই যে দুটো শিলাস্তূপে বিভক্ত হয়ে যে প্রচণ্ড চাপের সৃষ্টি হলো, তখন দেখা গেল এই যে নাবজে এই ঘর্ষণের ফলে এই শিলাস্তরের এখানে বিভিন্ন আঁচড়ের মতো দাগ দেখা যায়, মনে হয় যেন কেউ আঁচড় কেটে দিয়েছে। তখন সেই সাইডে ওই আঁচড়ের দাগগুলিকে বলা হয় স্লিকেন স্লাইড। স্লিকেন স্লাইড বলা হয়ে থাকে। স্লিকেন স্লাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য আসবে। স্লিকেন স্লাইড বলা হয়ে থাকে। তাহলে ওই স্লিকেন স্লাইড কি দেখা যাচ্ছে, আমাকে ছবিটা একটু সরিয়ে দিয়ে একটা পেজ নিয়ে আসুন আমার। তাহলে ওই স্লিকেন স্লাইড, তাহলে এই যে আমার হাতের আঙ্গুলগুলি দেখা যাচ্ছে এরকম এরকম, তাহলে এরকম একটা বিশাল বড় কি হচ্ছে তল, সেই তলে দেখা যাচ্ছে এরকম আঁচড়ের মতো দায়, তখন তাকে বলা হয় স্লিকেন সাইড। এই স্লিকেন সাইড কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য ভেরি ভেরি আমাদের ইম্পর্টেন্ট, স্লিকেন সাইড বলা হচ্ছে। এইবারে বলছে এই যে পৃথিবীর বিরাট বড় এই যে ভূমিরূপের যে বিশাল বিচ্যুতি ঘটছে, এর ফলে দুই শিলাস্তরের মাঝখানে কি হচ্ছে, এই ঘর্ষণের ফলে, তোমাদের কথা বলি, দুটো হাত এরকম করে ঘষো দেখবে গরম হয়ে যাচ্ছে, তাহলে তাপ উত্তাপের হচ্ছে। কিন্তু যখন দুটো শিলা পরস্পরের সাথে ঘর্ষণ হচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা তাপের সৃষ্টি হচ্ছে। সেই তাপের ফলে এখান থেকে অনেক সময় এই তল থেকে কি হচ্ছে, শিলাখণ্ড উপড়ে চলে আসে, এবং অনেক সময় এই তাপের ফলে শিলাস্তরে গলন বা গলিত অবস্থায় দেখতে পাওয়া যায়। এই যে উপড়ে চলে আসছে শিলাখণ্ডগুলি কোনাকৃতি, এইগুলিকে বলা হচ্ছে আমাদের ব্রেকশিয়া। ব্রেকশিয়া বলা হচ্ছে। তাহলে পরীক্ষায় 1 নম্বরের জন্য স্লিকেন সাইড এবং ব্রেকশিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রধানত আমি বলছি, তোমরা যদি বড় হবে বা অনেকেই গেছে হয়তো আমাদের দামোদর উপত্যকায় যাও, আসানসোল দুর্গাপুরে বা দামোদর উপত্যকার দুপাশে বিভিন্ন শিলা পড়ে রয়েছে, দেখবে তাদের গায়ে এরকম ধরনের আঁচড় কাটা, এবং কি দেখবে মানে সাইডগুলি, শিলার টুকরোগুলি সাইডগুলি এত ধার, দেখে মনে হবে যেন ব্লেডের মতো কেউ কেটে দিয়ে গেছে, তখনই পালিশ করেছে, দেখে মনে হবে যেন ওটা কেউ না কেউ যেন কেটে ফেলেছে বা ওই করেছে ধারালা। তখনই বুঝতে পারবে এখানে কোনো না কোনো সময় ফল্টিং হয়েছে। কেন, আমাদের দামোদর নদী কিন্তু ফল্টিং জোনের মধ্যে দিয়ে প্রবাহিত। যেমন আমাদের নর্মদা তাপি যেরকম আছে, সেরকম কিন্তু দামোদর নদী বা এই ছোটনাগপুর মালভূমি এলাকায় এক সময় কিন্তু প্রচণ্ডভাবে আমাদের ফল্টিং হয়েছিল, সে অনেক দিন আগের কথা। তাহলে আমাদের এই ফল্টিংয়ের চিহ্নিতকরণ প্রধানত এই স্লিকেন স্লাইড দিয়ে করা যায়। তাহলে এবার আমি চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমার প্রশ্নপত্রেও রয়েছে চ্যুতির বিভিন্ন ধরনের, চ্যুতি গঠনের বিভিন্ন ধরনের উপাদান। এবার উপাদানের এখানে পরের পাতাটা একটু দাও না, হ্যাঁ, চ্যুতি গঠনের বিভিন্ন ধরনের উপাদান, প্লেন পাতা। হ্যাঁ, তাহলে এখানে লেখাটা চলে আসছে। প্রথমেই আমি বলি, প্রথম যে উপাদান, সেই উপাদানটা হলো আমাদের চ্যুতিতল। তাহলে চ্যুতিতল, তাহলে এই চ্যুতিতল যেটা হচ্ছে প্রধানত দেখা যাচ্ছে, এই মাত্র আমি যে দুটো হাত দিয়ে দেখালাম যে এরকম করে নেমে আসছে, তাহলে এই যে দুটো একখণ্ড তো শিলাখণ্ড ছিল, তার এই তলটা তো আমি আগে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু চ্যুতির জন্য এই তলটা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বিচ্যুতি যে ঘটছে যে তল বরাবর, তাহলে 1 নম্বর গাঠনিক উপাদান হচ্ছে আমাদের চ্যুতিতল। এবং এই চ্যুতিতল কিন্তু তোমাদের কি আসবে, যে দেখা যাচ্ছে এই চ্যুতিতল কিন্তু 1 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি একটা আঁকাটা আঁকলে আমার খুব সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে এই আঁকাটা আঁকলে। এবং দেখা যাচ্ছে এই আঁকাটার ওপর দিয়ে তোমাদেরও কিন্তু আঁকতে হবে, এই আঁকাটা পরীক্ষার সময় এই আঁকাটা আঁকতে হবে। আমি কিন্তু তোমাদের কতগুলি সহজ পদ্ধতি বলে দেব আঁকাটার, সেই সহজ পদ্ধতিটা মেনটেন করলে, কেননা এক সময় কিন্তু আমারও খুব অসুবিধা হতো এই আঁকাটা আঁকতে, তখন আমার মনে হতো উরি বাপরে বাপ কি কঠিন আঁকা রে ভাই, এটা কি করে করব। তখন
আমরা এই আঁকাটাকে আমার নিজের মনের মতো করে একটা সোজা আঁকার চেষ্টা করেছি। তাহলে এই যে আমাদের তলটা আমি আঁকছি, এই আঁকাটাতে চ্যুতি তল প্রথম যেটা হচ্ছে সেটা হলো আমাদের চ্যুতি তল। তাহলে এই চ্যুতি তলে প্রথম আমি আঁকছি, এই দেখো এই যে রেখাটা আঁকলাম, আর হ্যাঁ একটা এইবারে দেখো এইটা হলো আমাদের শিলাস্তরটা। তাহলে এই শিলাস্তরটা কিন্তু চ্যুতি হয়েছে, মানে এটা কিন্তু একটা খণ্ড ছিল, এরকম একটা খণ্ড ছিল পুরো, সেইটার পাশ দিয়ে এরকম একটা পীড়ন বা দারণের সৃষ্টি হয়েছে। এই যে মোটা করে আমি দাগটা আঁকলাম, তাহলে পীড়ন বা দারণের পাশে কিন্তু অলওয়েজ আমি এরকম একটা তীর চিহ্ন দেবো। দেখো তীর চিহ্নটা আমি কীভাবে দিচ্ছি, একটা নিচের দিকে একটা উপরের দিকে। অর্থাৎ কেন এরকম করলাম, তীর চিহ্ন একদিকে দিতে পারতাম কিন্তু না করলাম না, একটা নিচের দিকে দিলাম একটা উপরের দিকে। কেননা এই দারণ বা ফাটল বরাবর শিলাস্তূপ একবার নিচেও নামতে পারে, অথবা ওপরে উঠতে পারে, অথবা পাশাপাশিও যেতে পারে। তাই তীর চিহ্নটাকে অলওয়েজ আমি এইভাবেই আঁকলাম। তাহলে এই যে তলটা, এই তলটা হলো এই তলা বরাবর শিলাস্তূপ নিচের দিকে নেমে গেছে, তাহলে এটাকেই বলা হচ্ছে আমাদের চ্যুতি তল। এটাকে বলা হচ্ছে চ্যুতি তল। তাহলে এই চ্যুতি তল যে রেখা বরাবর হলো চ্যুতি তলের সাথে ভূপৃষ্ঠের একটা যোগাযোগ হচ্ছে, তখন এই রেখাটাকে বলা হচ্ছে চ্যুতি রেখা। চ্যুতি রেখা আমার দ্বিতীয় নম্বরের উপাদান, চ্যুতি রেখা। তাহলে এই চ্যুতি তল চ্যুতি রেখা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য। তাহলে এটা হচ্ছে চ্যুতি রেখা। এই চ্যুতি রেখা কিন্তু অনেক সময় উল্লম্বও হতে পারে, আবার সোজাসুজিও হতে পারে। হলো, তাহলে চ্যুতি তল চ্যুতি রেখার পরে আমি দুটো কথা যেটা বলছি, 3 নম্বর যে ভূমিরূপ সেইটা হলো প্রথমে হলো এইটাকে নিয়ে আমি বলতে চাইছি। এই ভূখণ্ডটা, এই যে পুরো ভূখণ্ডটা যেটা নিচে নেমে গেছে, এই ভূখণ্ডটাকে বলা হয় ঝুলন্ত প্রাচীর। ঝুলন্ত প্রাচীর বলা হয়ে থাকে, ঝুলন্ত প্রাচীর। এই যে ঝুলন্ত প্রাচীর, যে খণ্ডটি বা যে অংশটি শিলার নিচের দিকে নেমে গেল, এটাকে বলা হয় ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর বা অধমূল প্রাচীর বলা হয়ে থাকে। কিন্তু যে খণ্ডটা রয়ে গেল, তার মানে ঝুলন্ত প্রাচীরটা নিচের দিকে নেমে গেল, তাহলে এটা চলমান। কিন্তু যে খণ্ডটা আদি শিলারূপে রয়ে গেল আমাদের, তাহলে এই খণ্ডটাকে বলা হচ্ছে অধস্তূপ বা আমাদের বলা হয়ে থাকে ঝুলন্ত প্রাচীর। এটাকে বলা হয়ে থাকে পাদমূল প্রাচীর। পাদমূল প্রাচীর, পাদমূল প্রাচীর বলা হয়ে থাকে। তাহলে এটাকে ঝুলন্ত প্রাচীর, এটাকে পাদমূল প্রাচীর বলা হয়ে থাকে, বা অধস্তূপ বলা হয়, এটাকে বলা হয় ঊর্ধ্বস্তূপ অথবা ঝুলন্ত প্রাচীর বলা হয়ে থাকে। তাহলে 3 নম্বর দুটো গাঠনিক উপাদান পেলাম, ঝুলন্ত প্রাচীর আর পাদমূল প্রাচীর। তাহলে এই যে 3 নম্বরে পেলাম, এর প্রত্যেকটা থেকে কিন্তু 1 নম্বরের প্রশ্ন আমাদের কাউন্সিলে আসবে। টিকা অথবা একটি বাক্যে উত্তর দাও, কেন আমাদের 35 নম্বরের 1 নম্বর আছে 11-এর পরীক্ষায়। এরপরে যেটা আমি আসছি সেটা হলো এটা কিন্তু আমাদের অনুভূমিক তল। এই পুরো স্কোয়ার জায়গাটা এটা হচ্ছে অনুভূমিক তল। এই অনুভূমিক তলের সাথে চ্যুতি রেখা যে কোণ সৃষ্টি করছে তাকে বলা হয় নতি। তাহলে এইটাকে বলা হচ্ছে আমাদের নতি। অর্থাৎ নতি মানে হলো আমাদের এই চ্যুতি রেখাটা কতটা হেলে হলো, কতটা হেলানো বা তার ঢাল কতটা, তখন এটাকে বলা হয় নতি অনুভূমিকভাবে। এইবারে ঠিক এই অনুভূমিক তলের সাথে যদি চ্যুতি রেখা উল্লম্বভাবে যে কোণ সৃষ্টি করে, অর্থাৎ এই কোণটা, এই কোণটাকে বলা হয়ে থাকে আমাদের চ্যুতি কোণ, বলা হয়ে থাকে চ্যুতি কোণ, চ্যুতি কোণ বলা হয়ে থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে নতি। নতি হচ্ছে অনুভূমিক তলের সাথে সমান্তরাল, অনুভূমিক তলের সাথে যে কোণ সৃষ্টি করছে চ্যুতি রেখা, তাকে বলা হচ্ছে নতি। এই নতি দিয়ে বোঝা যায় যে এটা কতটা হেলে রয়েছে। আর যেটা হচ্ছে উল্লম্বভাবে, দেখো আমি এখানে একটা রেখা আঁকলাম উল্লম্বভাবে, তখন এটাকে বলা হয় চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ আর নতি যদি যোগ করি তাহলে অলওয়েজ সেটা কি হবে, 90 ডিগ্রি।
অলওয়েজ সেটা হবে হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা যেন মনে থাকে সমকোণে। তাহলে আমি প্রথম চুটিতল, চুটিরেখা, পাদমূল প্রাচীর, ঝুলন্ত প্রাচীরের পরে চতুর্থ পয়েন্ট বললাম নতি এবং চুটিকোণ। এইবারে আমি যেটা আসব, এই চুটিতল ভূপৃষ্ঠের সাথে যে রেখা বরাবর স্পর্শ করে বা যুক্ত হয় তাকে বলা হয় আয়াম। তাকে বলা হয় আয়াম। আয়ামটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, আয়াম। আয়াম বা ইংরেজিতে আমরা বলি স্ট্রাইক। তাহলে যে রেখা বরাবর হচ্ছে তাকে আয়াম বলা হচ্ছে, আয়াম বা স্ট্রাইক। তাহলে আমি পঞ্চম গাঠনিক উপাদান পেলাম আয়াম। এইবারে আমি যখন প্রথম পড়াতে শুরু করেছিলাম যে চ্যুতি বা ফল্টিংয়ের ফলে কোনো কোনো সময় ভূমিরূপের আয়তন বেড়ে যায়। যদি বেড়ে যায়, কিভাবে বেড়ে যায় তুমি খেয়াল করে দেখো। এটা একটু পরের পাতায় দেবেন, পরের পাতা একটু দিন না। যখন এটা ফল্টিং হচ্ছে, বিশেষ করে ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যাচ্ছি, পরের পাতাটায় আসুন। হ্যাঁ, তখন কি হচ্ছে, এই ধরো পুরো একটা শিলাখণ্ড, এবার এই শিলাখণ্ড বরাবর এই নিচের দিকে আমার নেমে গেল হচ্ছে ঝুলন্ত প্রাচীর। ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে গেল। তাহলে এই শিলাখণ্ডটা পুরো এই খণ্ডটা ছিল, কিন্তু সেটা নিচের দিকে নেমে গেল। নেমে যাওয়ার পরে কি হলো, এখানে একটা আয়তন বেড়ে গেল। তখন তাকে কি বলা হয়, ব্যবধি। অর্থাৎ অনুভূমিকভাবে যদি আয়তন বেড়ে যায় তখন তাকে বলা হয় ব্যবধি। তাহলে এইটা প্রধানত আমাদের অনুলোম চ্যুতিতে হয়, কিন্তু এটা হচ্ছে টানের ফলে হয়েছে, ব্যবধি হলো। কিন্তু যদি প্রচণ্ড দুদিক থেকে চাপ আসে, পীড়ন আসে, তখন এই খণ্ডটা এই চ্যুতিরেখা বরাবর ওপরের দিকে উঠে যায়। যদি ওপরের দিকে উঠে গেল তখন এই উল্লম্ব ব্যবধানটা বেড়ে গেল, তখন তাকে বলা হয় ক্ষেপ বা থ্রো। ক্ষেপ বা থ্রো বলা হয়ে থাকে। তাহলে এটা আমরা পেলাম ষষ্ঠ পয়েন্ট। তাহলে উল্লম্ব ব্যবধানকে বলা হয় ক্ষেপ বা থ্রো, অনুভূমিক ব্যবধানকে বলা হয় ব্যবধি। ক্ষেপ বা ব্যবধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসবে 1 নম্বরের জন্য। তাহলে তোমরা এই সোজাভাবে এরকম একটা খণ্ড এঁকে, মানে প্রস্তরখণ্ড এঁকে এইভাবে আমি যেভাবে আঁকলাম সেইভাবেও কিন্তু করে দেখাতে পারো। ক্ষেপ বা ব্যবধি খুব সোজা আঁকা, এইটা আগেরটা হয়তো একটু কঠিন ছিল। তাহলে চ্যুতির গাঠনিক উপাদানগুলি আমি কি কি পেলাম, প্রধানত চ্যুতিতল পেলাম 1 নম্বর, 2 নম্বর হলো চ্যুতিরেখা পেলাম, তারপরে 3 নম্বরে পেলাম পাদমূল প্রাচীর বা ঝুলন্ত প্রাচীর, 4 নম্বরে পেলাম নতি এবং চ্যুতিকোণ, এবং 5 নম্বরে পেলাম আয়াম বা স্ট্রাইক, তারপরে পেলাম আমরা ক্ষেপ বা ব্যবধি। তাহলে এই 6টা মূল গাঠনিক উপাদান দেখবে তোমাদের বইতে বিশাল বড় করে আছে। যদি তোমরা আমার পড়াটা বুঝতে পারো তাহলে 1 লাইনেই তুমি দেখবে কাউন্সিলের পরীক্ষায় ওটা লেখা থাকবে, 1 লাইনে উত্তরটা দাও। তুমি আমার ভাষাটাও ওইভাবে যদি সত্যিকারে তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই লিখতে পারো। এরপরে আমি চলে আসি চ্যুতির গাঠনিক উপাদানের পরে। এইবারে আমি আসবো হলো আমাদের চ্যুতির ক্ষেপ ব্যবধি বলা হয়ে গেছে। এবার আমি আসছি চ্যুতির শ্রেণী বিভাগ। চ্যুতির শ্রেণী বিভাগের মধ্যে প্রথমেই আসি অনুলোম বা স্বাভাবিক চ্যুতি। আমাকে একটা ফ্রেশ পাতা বার করে দিন। হ্যাঁ, অনুলোম বা স্বাভাবিক চ্যুতি প্রথম আমি আসি। তাহলে এইটা কিন্তু তোমাকে এঁকে দেখাতেই হবে। তাহলে এই পরের পাতাটা, এইবারে এই পাতাটাতে কিরম করে আঁকবে তোমরা দেখো। একদম সোজাভাবে এরকম করে একটা দেবে, সোজাভাবে দেবে, হ্যাঁ, এইভাবে দিয়ে ঠিক এইভাবে দেবে। দেখবে তোমরা সবাই আঁকতে পারছো অনুলোম বা স্বাভাবিক চ্যুতি। এবং এখানে এই চিহ্নটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। তাহলে অনুলোম বা স্বাভাবিক চ্যুতি হচ্ছে যে প্রস্তরখণ্ডে যখন চ্যুতিরেখা বা ফাটল বা দারনের সৃষ্টি হচ্ছে তখন প্রচণ্ড টানের ফলে ওই ফাটল বা দারন বরাবর একটি শিলাস্তূপ অপর একটি শিলাস্তূপ থেকে নিচের দিকে নেমে যায়। তাহলে এই যে নিচে নেমে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি। এবং পৃথিবীতে
এই ধরনের চ্যুতি কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। এখানে একটা কথা বলি, চ্যুতি বা ফল্টিং কিন্তু প্রধানত পাললিক শিলাতেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এবং এই যে বিচ্যুতি কয়েক সেন্টিমিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে এই বিচ্যুতি। এবং দেখা যাচ্ছে অনুলোম বা স্বাভাবিক চ্যুতিতে কি হচ্ছে, প্রচণ্ড টানের ফলে কি হচ্ছে, চ্যুতি রেখা বরাবর একটি শিলাখণ্ড আরেকটি শিলাখণ্ড থেকে নিচের দিকে নেমে যাচ্ছে টানের ফলে। তাহলে এটাকে আমি অভিকর্ষ চ্যুতিও বলতে পারি, কেননা এই যে ঝুলন্ত প্রাচীরটা আর এটা হচ্ছে পাদমূল প্রাচীর, এই ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ অভিকর্ষ টান আমাদের নিচের দিকে, সেই জন্য এটাকে আমি অভিকর্ষ চ্যুতিও বলতে পারি, অভিকর্ষ চ্যুতিও বলতে পারি, নিচের দিকে নেমে আসছে টানের ফলে। এবং এই চ্যুতিতে প্রধানত দেখা যাচ্ছে ক্ষেপের পরিমাণ বেশি থাকে, ব্যবধির পরিমাণ কম থাকে এবং এই চ্যুতির ফলে আমাদের কি হয়, ভূমিরূপের আয়তন বৃদ্ধি পায়। এবং এই অভিকর্ষ চ্যুতি, স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি, তিনটে নাম আমি বললাম, এই চ্যুতির ফলে প্রধানত প্রাচীন শিলা ওপরের দিকে থাকে আর নবীন শিলা নিচের দিকে নেমে যায়। এবং এই ধরনের চ্যুতির ফলে প্রধানত ভৃগুতটের সৃষ্টি হয়। ভৃগুতট মানে হচ্ছে ভূগোলে এটাকে বলা হয় খাড়া ঢাল, ভৃগুতটের সৃষ্টি হয় এবং এই চ্যুতির ফলে ভূমিরূপের আয়তন বেড়ে যায়। ঠিক আমি যেভাবে স্বাভাবিক বা অনুলোম বা অভিকর্ষ চ্যুতি ঠিক যেভাবে বললাম, তোমরা এক নাগাড়ে না লিখে যদি পয়েন্ট পয়েন্ট করে 3-4টে বাক্যে লেখো ভীষণ ভালো হবে। কেননা এক নাগাড়ে লিখলে ভূগোল হলো খুব সহজ অঙ্ক, অঙ্কের যেমন প্রত্যেকটা স্টেপ থাকে তেমনি ভূগোলেও যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি লেখো তাহলে কিন্তু নম্বর খুব বেশি ওঠে। তাহলে প্রথমে কি হচ্ছে যে অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি বা অভিকর্ষ চ্যুতিতে প্রচণ্ড পীড়ন হচ্ছে, সেই পীড়নের ফলে চ্যুতিরেখা বরাবর কি হচ্ছে, একটি অংশ আরেকটি অংশ থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, 1 নম্বর। তাহলে এখানে 2 নম্বর পয়েন্ট আমি বলতে পারি, ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে গেল আর পাদমূল প্রাচীর ওপরেই রয়ে গেল, অধক্ষেপ যে অধস্তূপ যেটা সেটা উপরে রয়ে গেল আর ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে গেল, এটা তুমি বলতেই পারো। এবং এর ফলে প্রধানত ভূমিরূপের আয়তন বেড়ে যায় এবং অভিকর্ষ টানের মতো নিচের দিকে নেমে যায় বলে ঝুলন্ত প্রাচীর একে অভিকর্ষ চ্যুতিও বলা হয়ে থাকে। আর এই চ্যুতির ফলে ক্ষেপের পরিমাণ বেড়ে যায়, ব্যবধির পরিমাণ কমে যায়। 5 নম্বরের পয়েন্টে প্রাচীন শিলা উপরে থাকে, নবীন শিলা নিচে থাকে এবং আরেকটা কথা হলো খাড়া ভৃগুতটের সৃষ্টি হয়। এইটুকুনি যদি তোমরা বলো, তোমরা যদি 3 নম্বরে থাকে এই সাধারণ আঁকাটা এঁকে দিলে 3-এ 3 পাবে। এর সাথেই পরের পাতাটা উল্টাবেন, এর সাথেই কিন্তু আমি বিলম্ব চ্যুতি বা বিপরীত চ্যুতির কথা বলবো। এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে স্বাভাবিক চ্যুতিতে যা যা বললাম ঠিক তার বিপরীত কথাগুলি বলো, তাহলেই হয়ে যাবে। তাহলে স্বাভাবিক চ্যুতিটাকে যদি তুমি ভালোভাবে পড়ালেখা করো, তুমি সব সময় মনে করবে স্বাভাবিক চ্যুতির বিপরীতটাই হচ্ছে আমাদের বিলম্ব চ্যুতি বা আমাদের বিপরীত চ্যুতি। সুতরাং তাহলে স্বাভাবিক চ্যুতিতে বলেছে আমি নিচের দিকে নেমে যায়, তাই তো? তাহলে বিপরীত চ্যুতি বা বিলম্ব চ্যুতিতে কি হচ্ছে, আমাদের ঝুলন্ত প্রাচীর চ্যুতিরেখা বরাবর, ওইখানে কি বলেছিলাম টানের ফলে স্বাভাবিক চ্যুতি, তাহলে এখানে টান হবে না, এখানে কি হবে, দুদিক থেকে সংনমন, দুদিক থেকে চাপের সৃষ্টি হবে। সেই চাপের ফলে চ্যুতিরেখা বরাবর ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে যাবে, এতটা চাপের সৃষ্টি হবে। সেই চাপের ফলে কি হচ্ছে, ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে যাচ্ছে, কার এগেনস্টে, পাদমূল প্রাচীরের এগেনস্টে। অর্থাৎ পাদমূল প্রাচীর নিচের দিকেই রয়ে গেল, ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে গেল, অর্থাৎ হলো টানের বিপরীত দিকে কাজ করছে, তাহলে এটাকে বিপরীত বা বিলম্ব চ্যুতি। এবং দুদিক থেকে প্রচণ্ড চাপের ফলে বিলম্ব চ্যুতির সৃষ্টি হচ্ছে।
এবং এখানে কি হচ্ছে, ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে গেল, তাহলে এটা অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীত দিকে কাজ করছে। এবং দেখা যাচ্ছে পৃথিবীতে কিন্তু এই ধরনের চ্যুতি খুব কম দেখতে পাওয়া যায়। এবং দেখা যাচ্ছে যে এইখানে ভূমিরূপের আয়তন কমে যাচ্ছে, কেননা এটা যদি পুরো একটা ছোট ছোট করে ডট ডট করে একটা খণ্ড আঁকি, তাহলে দেখা যাবে এটা ওপরের দিকে উঠে গিয়ে কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। এবং এখানে ক্ষেপের পরিমাণ বেড়ে গিয়ে ব্যবধির পরিমাণ কমে যাচ্ছে। ওখানে পুরো বিপরীতটা, একদম স্বাভাবিক চ্যুতি পুরো বিপরীতটা, ব্যবধি বেড়ে গিয়ে ক্ষেপের পরিমাণ কমে যাচ্ছে। এবং এখানে যে ভৃগুতটটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অধমূল প্রাচীরের ওপরে ঝুলে থাকে, এবং যে কোনো সময় এর নিচের এই ভৃগুতটের নিচে কোনো ভারসাম্য না থাকায় এই ভৃগুতট ভেঙে পড়ে যায়। এবং ভেঙে পড়ে যাওয়ার ফলে এখানে বিভিন্ন ধরনের ভূমিকম্প বা ধসের সৃষ্টি হয়। কেন প্রকৃতিতে তো আর আমি এরকম ছোট আঁকা আঁকছি, প্রকৃতি তো আর এত ছোট নয়, বিশাল বড় প্রকৃতি। সুতরাং ভেঙে যখন পড়ছে ভূমিকম্প বা ধস, তাহলে এখানে আমি আরেকটা কথা বলতে পারি এর সাথেই, যে চ্যুতি বা ফল্টিংয়ের ফলে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয় বা ধস হয়। কোনো জায়গায় ধস বা ভূমিকম্প হলে তুমি অনেক সময় ভাবতে পারো যে এখানে নিশ্চয়ই ফল্টিং হয়েছে কোনো জায়গায়, যার ফলে এখানে ভূমিকম্প হচ্ছে বা ধস হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে স্বাভাবিক চ্যুতি বা অনুলম্ব চ্যুতির বিপরীত হচ্ছে বিলম্ব চ্যুতি বা আমাদের বিপরীত চ্যুতি হচ্ছে। তাহলে বিলম্ব চ্যুতিতে ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে যাচ্ছে, পাদমূল বা আমাদের অধস্তূপ নিচের দিকে থেকে যাচ্ছে, এবং দুদিক থেকে প্রচণ্ড সংনমনের সৃষ্টি হচ্ছে, যার ফলে পাদমূল প্রাচীর ওপরের দিকে, ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে গিয়ে ঝুলন্ত ভৃগুতটের সৃষ্টি করছে। এবং দেখা যাচ্ছে এখানে ক্ষেপের পরিমাণ কমে গিয়ে ব্যবধির পরিমাণ বেড়ে যাচ্ছে। আর আরেকটা আমি স্বাভাবিক চ্যুতিতে বলেছিলাম, প্রাচীন শিলা উপরে থাকবে, নবীন শিলা নিচে থাকবে। তাহলে এখানে বিপরীত হয়ে গেল, নবীন শিলা উপরের দিকে থাকবে আর প্রাচীন শিলা নিচের দিকে থাকবে, এবং ভূমিরূপের আয়তন কমে যাবে। এখানে আরেকটা কথা বলি, ওটা একটু কঠিন। যেমন স্বাভাবিক চ্যুতিতে নতি আর চ্যুতিকোণ দুটো কথা আমি বলেছিলাম। নতিকোণ হলো অনুভূমিকভাবে, তাহলে স্বাভাবিক চ্যুতিতে নতিকোণের পরিমাণ কিন্তু 45 থেকে 90 ডিগ্রি থাকবে, কিন্তু চ্যুতিকোণের পরিমাণ থাকবে 45 থেকে 0 ডিগ্রি। আর বিলম্ব চ্যুতিতে নতিকোণের পরিমাণ ঠিক তার বিপরীত, অর্থাৎ নতিকোণ থাকবে কম, অর্থাৎ 45 থেকে 0 ডিগ্রি, আর আমাদের চ্যুতিকোণের পরিমাণ থাকবে 45 থেকে 90 ডিগ্রি। এটা একটু কঠিন লাগবে এই মুহূর্তে, সুতরাং এটা যদি মনে থাকে তবেই লিখবে, নাহলে মনে না থাকলে লিখবে না। হলো? তাহলে এরপরে আমি পরের যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চ্যুতিতে আসি, সেটা হচ্ছে সংঘট্ট চ্যুতি। এই সংঘট্ট চ্যুতি কিন্তু আমাদের বিলম্ব চ্যুতির সাথেই যুক্ত হয়ে রয়েছে। বলছে এই সংঘট্ট চ্যুতিতে প্রথমে তো আমাদের বিলম্ব চ্যুতির সৃষ্টি হলো, হ্যাঁ, সৃষ্টি হওয়ার পরে দেখা গেল দুপাশ থেকে আরও চাপ আসছে। সেই চাপের ফলে এই ঝুলন্ত প্রাচীর আরও হেলে যাচ্ছে। যত হেলে যাচ্ছে তার নতিকোণের পরিমাণ তত কমছে, প্রচণ্ডভাবে কমছে। এবং এই ঝুলন্ত প্রাচীর দেখা যাচ্ছে পাদমূল প্রাচীরের ওপরে ঝুলে আসছে, এবং দেখা যাচ্ছে আরও যদি দুপাশ থেকে চাপ বেড়ে যায়, তখন এই ওপরের ঝুলন্ত প্রাচীরের এই অংশটা ভেঙে গিয়ে অন্যত্র স্থানান্তরিত হয়ে যায়। তখনই তাকে বলা হয় আমাদের সংঘট্ট চ্যুতি। এবং এই সংঘট্ট চ্যুতিতে যদি আরও চাপ হয়, আমি এই মুহূর্তে সংঘট্ট চ্যুতিতে বললাম চাপের ফলে ওপরে ঝুলন্ত প্রাচীরের ভৃগুতটের অংশ ভেঙে অন্যত্র স্থানান্তরিত হয়, কিন্তু যদি এই স্থানান্তরিতটা কয়েকশো কিলোমিটার হয়ে যায়, মানে অনেক দূরে গিয়ে পতিত হয় প্রচণ্ড চাপের ফলে, তখন তাকে বলা হয় ন্যাপ। এই ন্যাপের কথা কিন্তু আমি ভাঁজ পড়াবার সময় বলেছিলাম। তাহলে সংঘট্ট চ্যুতি যদি আরও বেশি দুদিক থেকে সংনমনের সৃষ্টি হয় বা চাপের সৃষ্টি হয়, তখন এই ওপরের অংশ ভেঙে গিয়ে অনেকটা দূরে গিয়ে পতিত হয়, তখন তাকে বলা হয় ন্যাপ। তাহলে আমরা 4 নম্বর
হয়ে গেল। এবার আমি চলে যাই 5 নম্বর চ্যুতির শ্রেণী বিভাগে, পরের পাতা। এবার আমি আসি সোপান চ্যুতি। সোপান চ্যুতিতে কি দেখা যাচ্ছে, যে সমান্তরালভাবে যদি একাধিক স্বাভাবিক চ্যুতি হয় এবং প্রচণ্ডভাবে চাপের ফলে এই ঝুলন্ত প্রাচীর একাধারে নিচের দিকে নামতে পারে, অর্থাৎ পরস্পর সমান্তরালভাবে যদি আমাদের স্বাভাবিক চ্যুতি থাকে, প্রচণ্ডভাবে টানের ফলে এই ঝুলন্ত প্রাচীর নিচের দিকে পরপর নামতে থাকে, ধাপ বাই ধাপ, পুরো সিঁড়ির ধাপের মতো, তখন তাকে বলা হচ্ছে, আমরা সিঁড়িকে সোপানও বলে থাকি, তখন বলা হয় একে সোপান চ্যুতি। সোপান চ্যুতি। তাহলে এই সোপান চ্যুতি যদি দুদিক থেকে হয়, অর্থাৎ এদিক থেকেও একটা হলো আমাদের অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি, ওদিক থেকেও হলো, তখন এই মাঝখানের অংশটাকে বলা হচ্ছে, দুদিক থেকে যদি স্বাভাবিক বা আমাদের অনুলোম চ্যুতি সৃষ্টি হয়, এসে একটা জায়গায় মেলে, তখন তাকে বলা হয় পরিখা চ্যুতি। পরিখা চ্যুতি। পরিখা চ্যুতি। তাহলে আমাদের যে ইয়েটা পড়লাম, মানে চ্যুতির যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগে প্রথমে 1 নম্বরে অনুলোম চ্যুতি, 2 নম্বরে বিলোম চ্যুতি, 3 নম্বরে সংঘট্ট চ্যুতি, 4 নম্বরে ন্যাপ পড়লাম, 5 নম্বরে সোপান চ্যুতি, 6 নম্বরে পরিখা চ্যুতি। এই সম্বন্ধে জানলেই আমরা চ্যুতির শ্রেণী বিভাগটা মোটামুটি কভার করতে পারবো। এরপরে চলে আসি আমাদের চ্যুতি সংশ্লিষ্ট ভূমিরূপ, অর্থাৎ চ্যুতি কিভাবে আমাদের ভূমিরূপের ওপরে প্রভাব বিস্তার করছে। তাহলে এই ভূমিরূপের ওপরে যখন প্রভাব বিস্তার করছে, প্রথমেই যে সহজ জিনিস সেটা হলো চ্যুতি ভৃগুতটের সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু প্রত্যক্ষ ভূমিরূপ। চ্যুতির ফলে যে সৃষ্ট ভূমিরূপ আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রত্যক্ষ ভূমিরূপ, যেটা সেটা হলো আমাদের চ্যুতি ভৃগুতট। চ্যুতি ভৃগুতট হলো আমাদের প্রথম ভূমিরূপ, ভৃগুতট। তাহলে এইটা হলো পৃথিবীর চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপের প্রত্যক্ষ ভূমিরূপ হচ্ছে ভৃগুতট বা খাড়া ঢাল। এই ভৃগুতট বরাবর কিন্তু ভৃগুতট হলো প্রত্যক্ষ ভূমিরূপ। এরপরে যে ভূমিরূপ, তাহলে 1 নম্বর হচ্ছে ভৃগুতট। 2 নম্বর ভূমিরূপ যেটা, সেটা হলো হোস্ট ও স্তূপ পর্বত। এইবারে পরের পাতা, হোস্ট ও স্তূপ পর্বত। যদি দুটি পরপর সমান্তরাল চ্যুতি থাকে, সেই সমান্তরাল চ্যুতি বহির্ভাবক আলোড়নের ফলে যদি ওপরের দিক উঠে যায়, তখন তাকে বলা হয় হোস্ট বলা হয়। আর দুদিকের ভূমিরূপ নেমে গিয়ে কিন্তু গ্রস্ত উপত্যকার হচ্ছে। তাহলে এই হোস্ট কিন্তু প্রথম দিকে মালভূমির মতো থাকে, তার মাথাটা চ্যাপ্টা থাকে, পরবর্তীকালে বিভিন্ন ধরনের নদ নদী বা বায়ুপ্রবাহ এদের দ্বারা ক্ষয় হয়ে এর দুপাশটা খাড়া হতে থাকে এবং মাথাটা ধীরে ধীরে খাড়া হতে থাকে। তখন সেটা কিসে পরিণত হয়? স্তূপ পর্বতে। তখন সেটা পরিণত হয় স্তূপ পর্বতে। তাহলে হোস্ট হওয়ার পরেই কিন্তু স্তূপ পর্বত হয়। তাহলে হোস্ট মানে একটা বিশাল জায়গা জুড়ে থাকে এবং তার মাথা কিন্তু খাড়া হয় না, দুদিকের ঢালও এত খাড়া হয় না। পরবর্তীকালে কি হচ্ছে, বিভিন্ন নদ নদী বায়ু প্রবাহ এদের দ্বারে ক্রমাগত ক্ষয় হতে থাকে। ক্ষয় হতে হতে যখন তার ঢালটা খাড়া হয়ে যায়, মাথাটা পাহাড়ের মতো এবং ধীরে ধীরে উত্থান ঘটতে থাকে, অর্থাৎ আরও উত্থান হয়, তখন তাকে বলা হয় স্তূপ পর্বত। তাহলে হোস্ট যেখানে আছে সেখানে স্তূপ পর্বত অবশ্যই থাকবে, কিন্তু স্তূপ পর্বত যেখানে আছে সেখানে হোস্ট থাকবে এরকম কোনো কথা নেই। তাহলে একটা লাইনে এটা বলতেই পারি, হোস্ট যেখানে সেখানেই কিন্তু আমাদের স্তূপ পর্বত আছে, কিন্তু স্তূপ পর্বত যেখানে সেখানে হোস্ট থাকতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে এর সাথে আরেকটা কথা বলে দিই, যে আমার প্রশ্নতেও আছে, স্তূপ এবং গ্রস্ত উপত্যকা পাশাপাশি একটি ভূমিরূপ। অর্থাৎ স্তূপ মানে হলো যেখানেই ভূমিরূপের উত্থান ঘটবে, ভূমিরূপের উত্থান ঘটবে, তার পার্শ্ববর্তী এলাকা নিচে নেমে যাবে। তাহলে এই যে পার্শ্ববর্তী, ধরে নিলাম এখানে পরপর
3-4টে ফল্ট হয়েছে বা পীড়ন বা দারণের ফলে। তাহলে এই অংশটা যদি উঠে যায় উপরের দিকে, তাহলে এই পার্শ্ববর্তী এলাকাটা কি হবে, নিচুতে থাকবে। তাহলে তখন সেখানে এটা কি হবে, গ্রস্ত উপত্যকা, আর এটা হবে আমাদের স্তূপ পর্বত। তাহলে স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা হচ্ছে সন্নিহিত ভূমিরূপ, সন্নিহিত ভূমিরূপ, পাশাপাশি ভূমিরূপ। তাহলে এই ধরনের স্তূপ পর্বতকে আমরা গ্রাবেন বলতে পারি, যেমন ভারতে রয়েছে সাতপুরার দুপাশে নর্মদা, তাপি। আবার আমাদের হোস জাতীয় স্তূপ পর্বত যেটা রয়েছে সেটা হলো এই অংশটা যদি উঁচুতে না উঠে নিচের দিকে নেমে যায়, অর্থাৎ নিচের দিকে নেমে গেল, তখন এটা হয়ে গেল গ্রস্ত উপত্যকা, আর দুপাশের এটা হয়ে গেল আমাদের স্তূপ পর্বত। তখন এটা হোস জাতীয় আমাদের স্তূপ পর্বত বলা হচ্ছে। যেমন আমাদের জার্মানির রাইন নদীর উপত্যকা হচ্ছে গ্রস্ত উপত্যকা, তার দুদিকে জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ পর্বত হলো আমাদের দুটো স্তূপ পর্বত। তাহলে এই ধরনের ভূমিরূপ যখন সৃষ্টি হচ্ছে, তার সাইড বাই সাইড আমি এবারে আরেকটা ভূমিরূপের কথা বলবো, সেটা হলো পরের পাতা, চ্যুতি রেখা ভৃগুতট। তাহলে এই হচ্ছে আমাদের চ্যুতি রেখা। তাহলে এই চ্যুতি রেখা বরাবর যে ভৃগুতট কিছুক্ষণ আগে আমি বললাম, তাহলে এই ভৃগুতটের সৃষ্টি হলো। এই চ্যুতি ভৃগুতটের একটা ভূমিরূপ হলো পুনরুজ্জীবিত ভৃগুতট। এইটা মানেটা কি, পুনরুজ্জীবিত ভূমি, 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এই ভৃগুতটটা নর্মাল বা স্বাভাবিক চ্যুতিতে সৃষ্টি হয়েছে, কোনো কারণে সেটা পলির দ্বারা ঢেকে গেল, কোনো কারণে সেই পলি কি হলো, সরে গেল। যদি সরে যায় তারপরে আবার এই ভৃগুতটটা আমাদের চোখের সামনে চলে আসে, তখন তাকে বলা হয় পুনরুজ্জীবিত ভৃগুতট, পুনরুজ্জীবিত ভৃগুতট। তাহলে ভৃগুতটটা যদি পলির দ্বারা ঢেকে যায়, কোনো কারণে প্রকৃতিতে বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা ঘটে, সেই পলির দ্বারা যদি এই ভৃগুতটটা ঢেকে যায়, আমি দেখতে পাচ্ছি না, তারপরে হঠাৎ করে কোনো কারণে সেটা আমাদের সামনে পলিটা সরে গিয়ে আবার উন্মোচিত হলো এই ভৃগুতটটা, তখন তাকে বলা হয় পুনরুজ্জীবিত ভৃগুতট। এর পরের যে ভূমিরূপটা পরের পাতায়, চ্যুতি রেখা ভৃগুতট, চ্যুতি রেখা ভৃগুতট। তাহলে এই চ্যুতি রেখা ভৃগুতট যেটা বলছি, কেননা যখন এই নিচের দিকে ঝুলন্ত প্রাচীর নেমে গেল আর ওপরের দিকে রয়েছে পাদমূল প্রাচীর, বা আমাদের বৈপরীত্য চ্যুতিরও হতেও পারে। তাহলে এইখানে বলছে পরস্পরের দিকে যদি নরম এবং কঠিন শিলার পার্থক্য থাকে, তখন সেখানে যে ভৃগুতট গড়ে ওঠে, তখন তাকে বলা হয় চ্যুতি রেখা ভৃগুতট। কীরকম দেখো, এই ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে গেছে, তাহলে এই ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যাওয়ার পরে পাদমূল প্রাচীর ওপরে রয়েছে। ধরে নাও এই পাদমূল প্রাচীর কি হলো, আমাদের নরম শিলা দিয়ে গঠিত, নরম শিলা দিয়ে গঠিত, আর এইখানে রয়েছে আমাদের কঠিন শিলা। তাহলে এই নরম শিলা তো দ্রুত ক্ষয় হয়ে যাবে, যেহেতু ওপেন হয়ে গেছে স্বাভাবিক চ্যুতির ফলে। তখন এই নরম শিলা ক্ষয় হয়ে গিয়ে এটা কি হলো, আমাদের যে ঝুলন্ত প্রাচীর রয়েছে তার বরাবর চলে এলো। তাহলে এই ভৃগুতটটা কি হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। তাহলে এই অদৃশ্য হয়ে যাবার পরে এই কঠিন শিলাটা তখন আমাদের কি হলো, ওপেন হয়ে গেল আমাদের সামনে। নরম শিলা ক্ষয় হয়ে একই লাইনে চলে এসছে ঝুলন্ত প্রাচীর, কঠিন শিলা তখন আমাদের সামনে চলে এসছে। কারণ আগে যে পাদমূল প্রাচীর ছিল সেটা নরম শিলার জন্য ক্ষয় হয়ে গেছে, এবার কঠিন শিলা চলে। তাহলে এই কঠিন শিলা তখন দ্রুত ক্ষয় হতে শুরু করে দেবে। যেই দ্রুত ক্ষয় হবে তখন কি দেখা যাবে, যে এই চ্যুতি রেখা বরাবরই কি হলো, নতুন করে আরেকটি ভৃগুতটের সৃষ্টি হলো। তাহলে এই যে ভৃগুতটটা সৃষ্টি হলো, এটা কিসের ফলে হলো, ক্ষয়ের বৈষম্যের ফলে, ক্ষয়ের বৈষম্যের ফলে এটা সৃষ্টি হলো। তখন এইটাকে বলা হচ্ছে আমাদের পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগুতট।
পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগুতট। তাহলে আরেকবার বলি যে কি করে হলো ক্ষয়ের বৈষম্য। যখন অনুলোম বা স্বাভাবিক চ্যুতি হচ্ছে, ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে গেল, যেই নেমে গেল তখন তার সামনে কে চলে এলো, আমাদের পাদমূল প্রাচীর ওপরের দিকে রয়ে গেল। যদি পাদমূল প্রাচীর নরম শিলা দিয়ে গঠিত হয়, তখন স্বাভাবিকভাবে কঠিন শিলার তুলনায় নরম শিলা ক্ষয় হবে বেশি। ক্ষয় হয়ে ঝুলন্ত প্রাচীরের একই জায়গায় চলে এলো, ভৃগুতট কিন্তু অদৃশ্য হয়ে গেছে। তাহলে ওই ঝুলন্ত প্রাচীরের কাছে যে কঠিন শিলা আছে, এবার সেই কঠিন শিলা ক্ষয় হতে শুরু করলো। ক্ষয় হয়ে হয়ে যদি ওই একই চ্যুতিরেখা বরাবর পুনরায় একটা নতুন করে ভৃগুতটের সৃষ্টি হলো, তখন তাকে বলা হচ্ছে পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগুতট। এরপরে আরেকটাও এই ক্ষয়ের বৈষম্যের ফলে, এবার ঠিক একই কথা বলছি, এই চ্যুতিরেখা বরাবর এই ভৃগুতট সৃষ্টি হলো। তাহলে এদিকটাতে আমি কি বলেছি, নরম শিলা আছে, তাই তো? এই ভৃগুতট কিন্তু ক্ষয় হয়ে এখানে একটা নতুন পুনর্ভবা ভৃগুতট হয়েছে। তাহলে এই নরম শিলাটা আবার আমাদের চোখের সামনে চলে এলো, তো তখন এটা কি হবে, দ্রুত ক্ষয় হতে রইল। ক্ষয় হতে হতে এমন নিচের দিকে নেমে গেল, এই ভৃগুতটটা এই দিকে চলে এলো, নরম শিলা ক্ষয় হয়ে গেল। ক্ষয় হয়ে গিয়ে এখানে তো তখনও কঠিন শিলা রয়েছে ঝুলন্ত প্রাচীরে, তখন কি হলো, ভৃগুতটটা বিপরীত দিকে হয়ে গেল। তখন আমি বলবো বিপরা ভৃগুতট রেখা, চ্যুতি ভৃগুতট রেখা। বিপরা অর্থাৎ বিপরীত দিকে, অর্থাৎ প্রথমে যেখানে ছিল সেই লাইন বরাবর যখন হচ্ছে, তখন সেটাকে পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগুতট বলছি। তারপরে এই ভৃগুতট সৃষ্টি হওয়ার পরে নরম শিলাটা তো আমার কাছে ওপেন হয়ে গেল, ওপরের দিকে চলে এলো, তখন নরম শিলা আবার ক্ষয় হতে শুরু করলো। ক্ষয়ের ফলে তখন সে নিচের দিকে আবার একই লেভেলে চলে এলো, ক্ষয় তো হচ্ছেই ভূমিরূপ প্রক্রিয়ার ফলে। তাহলে এই ক্ষয়ের ফলে ভৃগুতট এখন নতুন করে এই দিকে সৃষ্টি হলো, তখন তাকে বলা হয় বিপরা চ্যুতিরেখা ভৃগুতট হলো। এরপরের যে পাতাটা ওটা, এরপরের যে ভূমিরূপ যেটা আমাদের আসছে, সেটা হলো আমি র্যাম্প আর গ্রাবেন বনে যে ভূমিরূপটা আসছে সেটার সম্বন্ধে আমি বলছি। পরের যে ভূমিরূপ, প্রথমে বলে থাকি যে যদি দুটো স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি এসে মিলল দুদিক থেকে, আমি কিন্তু স্বাভাবিক চ্যুতির কথা বললাম, তাহলে মাঝখানে যে উপত্যকাটা হলো সেটাকে কিন্তু গ্রাবেন বা র্যাফট বলা হয়ে থাকে, RAFT, র্যাফট বলা হয়ে থাকে। তাহলে দুটো, আমি কিন্তু এখানে সোপান চ্যুতির মতো পরপর বললাম না, এখানে বললাম দুটো, এদিক থেকে একটা এলো স্বাভাবিক চ্যুতি, এদিক থেকে একটা স্বাভাবিক চ্যুতি এলো, এসে যেখানে মিলছে সেই উপত্যকাটাকে গ্রাবেন বা র্যাফট বলা হয়ে থাকে। কিন্তু যদি আমাদের দুটো বিলম চ্যুতি এসে যদি মেলে, এদিকেও একটা বিলম চ্যুতি, এদিকেও একটা বিলম চ্যুতি, তাহলে মাঝখানের এই উপত্যকাকে কি বলা হচ্ছে, র্যাম্প উপত্যকা। তাহলে এটা হয়ে যাচ্ছে র্যাম্প। যদি বিলম চ্যুতি দুটো এসে মেলে তখন তাকে বলা হয় র্যাম্প, আর যদি দুটো স্বাভাবিক চ্যুতি এসে মেশে তখন তাকে বলা হয় গ্রাবেন বা র্যাফট উপত্যকা। তাহলে এই দুটো জিনিসের পার্থক্যটা কি গ্রাবেন আর র্যাম্পের মধ্যে? গ্রাবেনকে আমাদের র্যাফট বলতে পারি, আবার স্ট্রংস উপত্যকাও বলতে পারি, স্ট্রংস উপত্যকাও বলতে পারি। তাহলে স্বাভাবিক চ্যুতি এসে মিললে সেটা হয়ে যাচ্ছে গ্রাবেন, আর দুটো বিলম চ্যুতি বা বিপরীত চ্যুতি যদি এসে মেশে তখন তার মাঝখানের উপত্যকাকে বলা হয় র্যাম্প, আমাদের র্যাম্প বলা হয়ে থাকে। হলো, এবারে আরেকটা পাতাটা উল্টা সময় হয়ে এসছে নাকি না রয়েছে, এবারে আরেকটা কথা বলি। আমি কিছুক্ষণ আগে পুনর্ভবা চ্যুতিরেখা ভৃগুতট বলেছি, বিপরা চ্যুতিরেখা ভৃগুতট বলেছি। তাহলে এই যে ভৃগুতটটা সৃষ্টি হলো, এই ভৃগুতটটা তো এক সময় এটা প্রত্যক্ষ ভূমিরূপ আমাদের। এই প্রত্যক্ষ ভূমিরূপের মানে ক্ষয় হতে হতে যখন এক লেভেলে সব চলে এলো, তখন আবার নতুন করে ভৃগুতটের সৃষ্টি হলো। সেই ভৃগুতটটা আবার এই রেখা বরাবর ধরো কিছুটা অংশ সৃষ্টি হলো আমাদের ভূমিকম্পের ফলে, এই অংশটা।
আর এই অংশটা সৃষ্টি হলো ক্ষয়ের ফলে, তাহলে তখন তাকে বলা হয় বিমিশ্র ভৃগুতট চ্যুতিরেখা ভৃগুতট। বিমিশ্র অর্থাৎ কিছুটা ভূমিকম্পের ফলে বা নিচে টানের ফলে আর কিছুটা হলো ক্ষয়ের ফলে, তখন তাকে বলা হয় বিমিশ্র চ্যুতিরেখা ভৃগুতট। তাহলে এই যে আমি পড়ালাম, এই পড়ানোর মধ্যে এই চ্যাপ্টারটা কিন্তু বা এই অধ্যায়টা বেশ কঠিন, কিন্তু যদি সত্যিকারের বোঝা যায় তাহলে কিন্তু এই চ্যাপ্টার বা এই অধ্যায় ভাঁজ বা চ্যুতির চ্যাপ্টারে অঙ্কের মতো পুরো নম্বরটা পাওয়া যায়। আর আমি অনেক কেটে কেটে ধীরে ধীরে ছোট ছোট বাক্য গঠন করে বলেছি। এই যদি আমার পড়াটা ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা থেকে অধ্যায় থেকে প্রশ্ন এলে অবশ্যই উত্তর করবে। এবার আমি কিছু তোমাদের ছবি দেখাচ্ছি, ছবিটা দেখালে পড়ানোটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। একবারই তাই। এবং ম্যাডাম খুব চিত্র অঙ্কন করে করে বোঝালেন, এবং তারপরেও যে তোমরা বুঝেছো, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি আরও একবার শুনতে মনে হয়, আরও একবার শুনতে হবে, তখন তোমরা আমাদের যে সামাজিক মাধ্যম রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, সেখানে কিন্তু বা ইউটিউব রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেতে পারো। এরপর যে ছবিগুলো ম্যাম দেখাচ্ছেন সেখান থেকে একটু বোঝার চেষ্টা করব। এই দেখো, এটা হলো আমাদের স্বাভাবিক চ্যুতি। এই দেখো, এটা হচ্ছে আমাদের চ্যুতি রেখা, এটা হচ্ছে চ্যুতি তল, আর এটা হচ্ছে অনুভূমিক তল। এই কোণটা হলো আমাদের নতিকোণ, আর এর সাথে যদি আমি করি আরেকটা উল্লম্বভাবে, তাহলে এটা হচ্ছে চ্যুতিকোণ হয়ে যাচ্ছে, আর এটা নতিকোণ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আয়াম। এই আয়াম হলো আমাদের চ্যুতি তল আর অনুভূমিক তলের সংযোগকারী রেখা, আয়াম। ভালো করে বোঝো, এই আয়াম হলো কিন্তু চ্যুতি তল আর অনুভূমিক তলের সংযোগকারী রেখা, এবং এই রেখা অলওয়েজ অনুভূমিক তলের সাথে সমকোণে মেলে অথবা নতিকোণের সাথে অলওয়েজ সমকোণে থাকে। এই কথাটা ভালো করে মনে রাখবে, শূন্যস্থান পূরণ বা মাল্টিপল চয়েসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চ্যুতি তল, অনুভূমিক তল, এর মাঝখানে যে আয়াম আছে, আয়াম অনুভূমিক তলের সাথে অলওয়েজ 90 ডিগ্রি বা সমকোণ করে। এই পাশে যে নতিকোণ রয়েছে অনুভূমিক তলের সাথে যে নতিকোণ, এই নতিকোণ আর এই অনুভূমিক তল কিন্তু অলওয়েজ সমকোণে মেলে। আর আরেকটা কথা বলেছিলাম, উল্লম্বভাবে যে কোণ চ্যুতিরেখার সাথে হচ্ছে তাকে বলা হয় চ্যুতিকোণ, আর অনুভূমিকভাবে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে নতি, অর্থাৎ কতটা চ্যুতিরেখা হেলে রয়েছে। আর দেখো এখানে হ্যাঙ্গিং ওয়াল, এটা হচ্ছে ঝুলন্ত প্রাচী, আর এটা হলো পাদমূল প্রাচী, বা এটাকে অধস্তূপও বলা হয়ে থাকে আর এটাকে ঊর্ধ্বস্তূপও বলা হয়ে থাকে। তাহলে এই রেখা বরাবর প্রধানত টানের ফলে আমাদের নর্মাল ফল্ট বা স্বাভাবিক চ্যুতি হচ্ছে, এবং এটাকে অভিকর্ষজ চ্যুতিও বলা হয়ে থাকে। হলো, পরের ছবিটা দেখো। এবারে দেখো, ছবিটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এই যে শিলাস্তর, দেখো এখানে একটা শিলাস্তরের ব্যান্ড দেখতে পাচ্ছ, স্তর। এই স্তরটা দেখো, হ্যাঁ একদম পুরো আলাদা, অন্য রঙের থেকে এটা গাঢ়। দেখো এই স্তরটা নিচের দিকে নেমে গেছে, এবং তোমাদের আমি বলছিলাম তীর চিহ্নটা ভীষণভাবে দেখবে। দেখো তীর চিহ্নটা এটা উপরে রয়েছে আর এটা নিচের দিকে, অর্থাৎ এটা নিচের দিকে নেমে গেছে। তাহলে এইটা হলো আমাদের ফাটল বা দারুণ। এই বরাবর দুদিক থেকে প্রচণ্ড টানের সৃষ্টি হয়েছে, সেই টানের ফলে এই ফাটল বরাবর এই স্তরটা নিচের দিকে নেমে এসেছে, এবং নিচের দিকে নামার ফলে এটা স্বাভাবিক চ্যুতি, অনুলম্ব চ্যুতি বা অভিকর্ষ চ্যুতি বলাও হচ্ছে। দেখো তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে, এবং তোমাদের বইতে কিন্তু এই ছবিগুলি আছে, ভালো করে দেখবে। আমি আরেকবার করে বুঝিয়ে দিলাম। এইবারে দেখো, এটা হচ্ছে বিপরীত চ্যুতি বা বিলম্ব চ্যুতি। এইবারে দেখো এই চ্যুতি রেখার এই হচ্ছে ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে গেছে। দেখো খেয়াল করে, এই যে তীর চিহ্নটা দেখো, এটা তীর চিহ্নটা কিন্তু ওপরের দিকে রয়েছে, এবং দেখো নিচের দিকে রয়েছে আমাদের পাদমূল প্রাচীর, এবং ওপরের দিকে উঠে এইটা হয়েছে আমাদের ভৃগুতট, এবং এই ভৃগুতটটা কিন্তু আমাদের কি হচ্ছে যে ঝুলে থাকছে, এবং এই ভৃগুতটটা পরবর্তীকালে ধসে পড়ে, এবং এইখানে দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অনুভূমিক তল। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে চ্যুতি তল, এটা হচ্ছে চ্যুতি রেখা, পুরো অ্যান্টি, পুরো স্বাভাবিক চ্যুতির বিপরীত, যার জন্য এটাকে বলা হচ্ছে রিভার্স ফল্ট। খেয়াল করে দেখো, এবং হ্যাঙ্গিং ওয়াল বা ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে গেছে আর পাদমূল প্রাচীর নিচের দিকে নেমে গেছে। এইবারে দেখো এই রিভার্স ফল্টের, দেখো ভালো করে খেয়াল করে দেখো কত সুন্দর ছবিটা। এই যে ব্যান্ডটা রয়েছে এটা একটা স্যার, এবার দেখো
এইটারই যে কন্টিনিউশনটা ছিল সেটা দুদিক থেকে প্রচণ্ড সংনমনের ফলে এই চুটি রেখা বরাবর দেখো ওপরের দিকে উঠে গেছে, দেখো ব্যান্ডটা ওপরের দিকে উঠে গেছে, খেয়াল করে দেখো এই সাদা অংশটা ওপরের দিকে, তার মানে ভালোভাবে বুঝতে পারবে, দেখো তাহলে এটা ওপরের দিকে উঠে গেছে, তার মানে রিভার্স ফল্ট বা বিলম চ্যুতি এটা সৃষ্টি হয়েছে বা বৈপরীত্য চ্যুতি। এবং দেখো এইখানেও কিন্তু একটা বৈপরীত্য চ্যুতি, দেখো ব্যান্ড যে যা সাদার যে স্তরগুলি রয়েছে সেগুলি ওপরের দিকে উঠে গেছে, তাহলে এই রেখা বরাবর এটা কিন্তু বিপরীত চ্যুতি বা বিলম চ্যুতির একটা উদাহরণ। এই ছবিগুলি দেখলে বুঝতে পারবে এটাও কিন্তু বিপরীত চ্যুতি। কেন বিপরীত চ্যুতিটা পৃথিবীতে খুব কম ঘটে, আমি বলেছি স্বাভাবিক চ্যুতি পৃথিবীতে ভীষণভাবে দেখতে পাওয়া যায়, খুবই সহজলভ্য, কিন্তু বিপরীত চ্যুতি খুব কম। এই যে এইবারে এই যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটা কিন্তু ভৃগুতট, পুরো ভৃগুতট, যেটাকে ইংরেজিতে বলে স্কার্পমেন্ট। এই ভৃগুতট দেখো কিভাবে নেমেছে। তোমরা যদি বেড়াতে যাও কোনো দিন এরকম খাড়া ঢাল থাকলেই তোমরা সাথে সাথে ভাববে যে নিশ্চয়ই এখানে কোনো রকম ফল্টিং হয়েছে। এই ফল্টিংয়ের ফলে একটা ভূমিরূপ নিচের দিকে দেখো এই নিচের দিকে নেমে গেছে, আর এই যে দেয়াল এটাকে বলা হচ্ছে ভৃগুতট। এবং দেখো এই ফাটলগুলি পুরো দেখা যাচ্ছে। এরপরে ছবিটা দেখা, হ্যাঁ এইবারে এইটাও কিন্তু বৈপরীত্য চ্যুতি, মানে আমি এই বিপরীত চ্যুতির প্রচুর ধরনের ছবি। এই দেখো এটা কিন্তু স্টেপ ফল্টিং হয়েছে, ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে, ধাপ বাই ধাপ নেমে গেছে, এটা হচ্ছে স্টেপ ফল্টিং হয়েছে বা সোপান চ্যুতি হয়েছে। এইবারে দেখো এই যে এটাও কিন্তু ভৃগুতটের ছবি। এই ভৃগুতটে মনে আছে প্রথমেই আমি যখন পড়াচ্ছিলাম যে এইটার গা ঘেঁষে এরকম করে নাপ যে স্ক্যাচ হয়ে যাচ্ছে, দেখো পুরো দেয়ালের মধ্যে এরকম স্ক্যাচ, এরকম স্ক্যাচ। এই স্ক্যাচ বরাবর কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ভূমিরূপের ক্ষয় সাধন হয়, খুব দ্রুত ক্ষয় সাধন হয়। দেখো যেটাকে আমি স্লিক এন্ড স্লাইড বলছি, এর পরের ছবিটাতে তোমরা ভালো, এই যে দেখো স্লিক এন্ড স্লাইড মানে এই যে আঁচড়ের দাগ, এই যে ভূমিরূপটা, এই দেখো ফল্টিং বরাবর এই যে অংশটা এটা নিচের দিকে নেমেছে, এটা থেকে দেখো স্লিক এন্ড স্লাইড কিভাবে আঁচড়ের দাগ। এবং দেখো মাঝে মাঝে দেখো এই যে মানে মনে হচ্ছে যেন কেউ উপড়ে নিয়েছে শিলা গর্ত, তার মানে এই যে নামার সময় এত জোরে সে নামছে তখন এখান থেকে কি হচ্ছে উপড়ে চলে আসছে শিলাখণ্ড। এবং আজকের সময় আমাদের একদম শেষ এবং এখানেই শেষ করতে হচ্ছে। এবং আরেকটা জাস্ট একটা সাধারণ কথা বলি, এই স্লিক এন্ড স্লাইডে যখন নামছে না, যেমন তুমি তপ্ত একটা প্লেটের উপরে যদি চিনির দানা ফেলে দাও দেখবে চিনির দানাটা খুব দ্রুত গলে যাচ্ছে, এই স্লিক এন্ড স্লাইডেও তাই, এই শিলাগুলি গলে গলে যাচ্ছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম, এবং টিভির ওপরে বসে এতক্ষণ যারা পড়াশোনা করছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।